বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি দ্য হিন্দু থেকে। আজ 6ই জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে শুধুমাত্র ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, আজকে অনেক ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা একটু লেন্দি হতে পারে। আর আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স আমি শুধুমাত্র দ্য হিন্দুর পাশাপাশি ইনসাইট আইএএস রেখেছি, কারণ এখানে আজকে এসএসসি, রেলওয়ে, ডব্লিউপিএসসি, ডব্লিউইপি, ইউপিএসসি প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। শুধুমাত্র আমি এই সোর্সটাই রেখেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পাবেন, যেমন এই কারেন্ট অ্যাফেয়ার্স। আর ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলে এবং আমার সঙ্গে সম্পর্কে লেখা রয়েছে। আর এই যে বুক রিভিউ চ্যানেলটা, এই চ্যানেলে পরদেশ ওপিনিয়ন, এই চ্যানেলে আপনারা ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস রিলেটেড সমস্ত বুক রিভিউ পাবেন। এই বুক রিভিউয়ে আপনাদের সাহায্য করবে যে আপনি কোন বইটা পড়ে আপনি ভালো মার্কস পেতে পারেন বা কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। আর ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, এখানে আমি ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন রকম প্লেলিস্ট দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ভিডিও সিরিজগুলো দেখতে পারেন। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যেমন দেখুন, ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি রিলিজ করেছে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। আরবিআই, আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমি সবসময় আরবিআই সম্পর্কে বলি, 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে মাত্র 5 কোটি টাকা নিয়ে কিন্তু আরবিআই প্রতিষ্ঠা হয়। 1937 সাল পর্যন্ত আরবিআই হেডকোয়ার্টার ছিল কলকাতা। তারপর 1937 সালে আরবিআইয়ের হেডকোয়ার্টার চেঞ্জ হয়, তখন ছিল মুম্বাই, তখন মুম্বাইতে চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি এখন মুম্বাই, তখন মুম্বাই ছিল, তো মুম্বাইতে চেঞ্জ হয়। তারপরে 1949 সালে আরবিআই ন্যাশনালাইজেশন হয় এবং 1969 সালে আরবিআই 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন করে নেয়। তো এখান থেকে দেখবেন প্রচুর কোশ্চেন আসে, আমি এই যে কয়েকটা কথা বললাম এখান থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। তো ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন্ডেক্স আরবিআই এফএসআর রিপোর্ট এটা পাবলিশ করেছে আরবিআই। এই যে শুধুমাত্র ডেটা, এটা শুধুমাত্র এসএসসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবিসি যেগুলো অনলাইনের যে কোশ্চেনগুলো আসে, কিন্তু বাকিটা কিন্তু সম্পূর্ণ যদি ইনক্লুড করা যায় সেখানে কিন্তু ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। দ্য এফএসআর হুইচ ইজ পাবলিশড বাই অ্যানুয়ালি, এটা দেখুন, এটা কিন্তু বাই অ্যানুয়ালি পাবলিশ করা, এটা কিন্তু ইউপিএসসি স্টেটমেন্ট বেসে ইম্পর্টেন্ট। এই যে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট বাই অ্যানুয়ালি, অর্থাৎ বছরে দুবার যেটা ঘটছে, তো বছরে দুবার এই রিপোর্টটা পাবলিশ করা হয়। ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, দেখুন সাব কমিটি অফ দ্য, এই যে কাউন্সিলটার নামও এখানে দেখে রাখুন। যারা ইউপিএসসি দিচ্ছেন না তাদের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা এগুলো ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র বাই অ্যানুয়ালি এটা মনে রাখলে হবে। আর এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট এটা পাবলিশ করে। আর এই রিপোর্ট কিন্তু ডিসকাস করে রিলেটিভ ডেভেলপমেন্ট এবং রেগুলেশন অফ দ্য ফিনান্সিয়াল সেক্টর। তো ফিনান্সিয়াল সেক্টর আপনারা জানেন, মনিটারি পলিসি কমিটি তৈরি করা হয়, এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা দায়িত্ব ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। তেমনই কিন্তু বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল যে ইস্যুগুলো রয়েছে, ফিনান্সিয়াল যে ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের জন্য এবং ফিনান্সিয়াল যে ডিপার্টমেন্ট সেখানে রেগুলেশনের জন্য, রেগুলেশন অর্থাৎ কি, বিভিন্ন রকম রেগুলেটেড অ্যাক্ট তৈরি করা ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ এইভাবে কাজ করলে ইনফ্লেশনটা এতটা কন্ট্রোল করা যেতে পারে, এইভাবে কাজ করলে ডিফ্লেশন এতটা কন্ট্রোল করা যেতে পারে। এছাড়াও যে ফিনান্সিয়াল সেক্টরে যে ডেভেলপমেন্টগুলো সেগুলো সম্পূর্ণ কিন্তু কভার করে এই যে আরবিআই। তাহলে আমরা কী দেখলাম, আরবিআই সম্পর্কে এখানে জানলাম, ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট আরবিআই পাবলিশ করছে, আর এটা কিন্তু বাই অ্যানুয়ালি হয়। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, লাস্ট আইস এরিয়া। লাস্ট আইস এরিয়া, এ পার্ট অফ দ্য আর্কটিক্স আইস কল্ড লাস্ট আইস এরিয়া লোকেটেড নর্থ অফ গ্রিনল্যান্ড। দেখুন এই যে গ্রিনল্যান্ড ম্যাপের মাধ্যমে দেখে নিন, ওয়ার্ল্ড ম্যাপ, এটা আমাদের এশিয়া, এই যে আমাদের ভারত, এটা এখানে রাশিয়া রয়েছে, এখানে চায়না রয়েছে, এটা আফ্রিকা, এটা সাউথ আমেরিকা, এটা নর্থ আমেরিকা, এই দেখুন গ্রিনল্যান্ড। এই হচ্ছে লাল যে কালারটা করা রয়েছে, এটা হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডের একেবারে নর্থে কিছু আইসি এরিয়াটাকে, সেটাকে বলা হয় লাস্ট আইস এরিয়া। তো এটা এসএসসি, রেলওয়ে এই টাইপের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখে নিন WWF কানাডা, WWF কানাডা, এটা কিন্তু প্রথম এই যে এরিয়া, এটাকে লাস্ট আইস এরিয়া বলে রেখেছিল। তো এখানে মনে রাখবেন লাস্ট আইস এরিয়া কোন কান্ট্রিকে বলা হয়, কোন কান্ট্রি এরিয়াটাকে বলা হয়, কারেক্ট অ্যান্সার হবে কিন্তু গ্রিনল্যান্ড। এটা এসএসসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামে যেখানে অনলাইনের অবজেক্টিভ কোশ্চেন আসে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট। এবার ইউপিএসসির প্রিলিমিনারি পাসপোর্ট থেকে আপনাকে এই ডেটাটা পড়তে হবে। এখানে বলছে, হোয়াইল ক্লাইমেট প্রজেকশন ফোরকাস্ট দ্য টোটাল ডিসঅ্যাপিয়ারেন্স অফ সামার আইস ইন দ্য আর্কটিক বাই ইয়ার 2040। তো 2040 সালের পরে দেখা যাবে যে গ্রিনল্যান্ড এরিয়া, আপনারা জানেন যে গ্রিনল্যান্ড এরিয়া সম্পূর্ণ কিন্তু বরফে ঢাকা। একটা মনে রাখবেন, গ্রিনল্যান্ড কিন্তু ওখানে কিন্তু কোনো রকম গ্রিন নেই, ওখানে সম্পূর্ণ বরফে ঢাকা। আর আইসল্যান্ড, ওখানে কিন্তু কোনো রকম আইস নেই, ওখানে জঙ্গলে ভর্তি, এইটা একটু মনে রাখবেন। তো 2040-এর মধ্যে ওখানকার যে সামার আইস সেটা কিন্তু গলতে শুরু করবে, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো
এই যে তথ্য, এটা আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য খুবই মারাত্মক। এবং দেখুন এত যদি আইস গলে যায় তাহলে কিন্তু ওয়াটার লেভেল ইনক্রিজ করবে এবং তার যে কোস্ট যে এরিয়াগুলো রয়েছে, যেমন ধরুন ভারতের ধরুন কম্পেয়ার করুন উড়িষ্যার কোস্ট, অন্ধ্রপ্রদেশের কোস্ট, পশ্চিমবঙ্গের কোস্ট, বাংলাদেশের কোস্ট, এই কোস্টগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই নিচু। আর তাছাড়া যে আইল্যান্ড কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটা ডুবে যাওয়ার চান্স রয়েছে জলের নিচে। তো লাস্ট আইস এরিয়া ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন লাস্ট আইস এরিয়া এটা কিন্তু গ্রিনল্যান্ডে দেখা যায়। নেক্সট দেখব বাগরাম এয়ারবেস। বাগরাম এয়ারবেস শুধুমাত্র নামটা মনে রাখতে হবে, আর কোন কান্ট্রিতে আছে সেটা আমাদের মনে রাখতে হবে। তো বাগরাম এয়ারবেস এটা রয়েছে আফগানিস্তানের একটা এয়ারবেস। বাগরাম এয়ারবেস আফগানিস্তানের একটা এয়ারবেস। তো কেন এটা ইম্পর্টেন্ট? তো আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে টেররিজম কন্ট্রোল করার জন্য এবং আফগানিস্তানে যে ইনসার্জেন্সি সেটা কন্ট্রোল করার জন্য ইউএস ফোর্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ফোর্স, এয়ারফোর্স, মিলিটারি, তো এরা কিন্তু আফগানিস্তানে থেকে সেই যে টেররিজম সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতো, ওখানে যে ইনসার্জেন্সি সেটা কন্ট্রোল করার চেষ্টা করতো। তো সেই পার্সপেক্টিভ থেকে আফগানিস্তানকে থেকে কিন্তু ওই যে ফোর্স, ইউএসের যে ফোর্স সেটা ছেড়ে চলে আসছে। আর দ্য সেন্টার অফ দ্য ওয়ার এগেনস্ট মিলিট্যান্টস ফর সাম 20 ইয়ার্স, তো 20 বছর ধরে এই যে বেসে থেকে, এই যে বাগরাম এয়ারবেস এখান থেকে কিন্তু যুদ্ধ পরিচালনা করেছে ইউএস বাহিনী। তো এই যে বাগরাম এয়ারবেস এখান থেকে এখন ইউএসের ফোর্স চলে আসছে। তো সেই জন্যে কিন্তু এই যে বাগরাম এয়ারবেস ইম্পর্টেন্ট, পরীক্ষায় জাস্ট কোশ্চেন আসতে পারে বাগরাম এয়ারবেস কোন দেশে অবস্থিত। কারেক্ট অ্যান্সার আফগানিস্তান। আর আমার আলাদা করে আফগানিস্তানের পজিশন আপনারা বলে দেওয়ার দরকার নেই, তার কারণ আফগানিস্তান পাকিস্তানের উপরে রয়েছে, আমাদের প্রতিবেশী কান্ট্রি, আপনারা প্রত্যেকেই জানেন। এখানে আর একটা তথ্য বলেছে, দেখুন দ্য এয়ারবেস ইজ লোকেটেড নেক্সট টু দ্য অ্যানসিয়েন্ট সিটি অফ বাগরাম। নেক্সট দেখুন, এবার আসছে আমরা ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে রয়েছে ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ কি? তো ফ্লাই অ্যাশ পপুলারলি এটাকে বলা হয় ফ্লু অ্যাশ অথবা পালভারাইজড ফুয়েল অ্যাশ। তো এই যে ফ্লাই অ্যাশ ব্যাপারটা কি, কোথা থেকে উৎপন্ন হয়? আপনি যে কয়লাকে দাহ্য করছেন বা কয়লাকে পোড়াচ্ছেন তার ফলে যে ছাইটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো ফ্লাই অ্যাশ। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আরও নামে জানা হয়, যেমন ধরুন এই যে ফ্লু অ্যাশ অথবা পালভারাইজড ফুয়েল অ্যাশ। তো স্পেশালি এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? কোল কনজামশন প্রোডাক্ট থেকে, অর্থাৎ কোল পুড়িয়ে, কয়লা পুড়িয়ে অন্য কোনো যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে সেখান থেকেই কিন্তু এই যে ফ্লাই অ্যাশ তৈরি হচ্ছে। তো এই ফ্লাই অ্যাশের কম্পোজিশন কি, ফ্লাই অ্যাশ কী কী নিয়ে গঠিত? দেখুন এখানে বলছে কম্পোজড অফ দ্য পার্টিকুলেটস দেন ড্রাইভেন আউট অফ কোল ফায়ার্ড বয়লার্স টুগেদার উইথ দ্য ফ্লু গ্যাসেস। তো এখানে দেখুন কম্পোজিশনটা বলে দিয়েছে ফ্লাই অ্যাশের মধ্যে কী কী রয়েছে। দেখুন এখানে রয়েছে সাবস্টান্সিয়াল অ্যামাউন্ট অফ সিলিকন ডাইঅক্সাইড, তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড CaO, দ্য মেন মিনারেল কম্পাউন্ডস ইন কোল বেয়ারিং রক স্ট্রেটা। আর মাইনর যে কনস্টিটুয়েন্টস যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আর্সেনিক, বেরিলিয়াম, বোরন, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, হেক্সাভ্যালেন্ট, তারপরে রয়েছে ক্রোমিয়াম, কোবাল্ট, লেড আর মার্কারি, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, সেলেনিয়াম, স্ট্রনসিয়াম, থ্যালিয়াম, ভ্যানাডিয়াম এবং স্মল এখানে কনসেন্ট্রেশন অফ ডাই অক্সিন অ্যান্ড PaH কম্পাউন্ড। দেখুন এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু খুবই উচ্চ মাত্রায়, আমরা যদি পিরিয়ডিক টেবিলে দেখি এই এলিমেন্টগুলোকে, এদের পারমাণবিক সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি। কয়েকটা বাদ দিয়ে পারমাণবিক সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি, একেবারে 20, 25, 30-এর মধ্যে কিন্তু এগুলো নেই। তো এইগুলো কিন্তু এই যে এলিমেন্টগুলো এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং পরিবেশের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর এলিমেন্ট। আর এই যে স্পেশালি এখানে যে মেজর এলিমেন্ট এখানে দেখতে পাচ্ছেন সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এইগুলোর নাম আপনাদের মনে রাখতে হবে। কিন্তু মাইনর এলিমেন্ট এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকর। শুধুমাত্র পরিবেশ নয়, পরিবেশের মধ্যে আমাদেরকে যদি ধরে নেওয়া হয় মানুষ, অন্যান্য জীবজন্তু, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকর। এবার দেখুন হেলথের ক্ষেত্রে কী কী এফেক্ট ফেলছে এই যে ফ্লাই অ্যাশের এলিমেন্টগুলো। 1 নম্বর বলছে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে ইম্পর্টেন্ট, GS পেপার 3-তে। তো টক্সিক হেভি মেটাল প্রেজেন্ট এখানে। তো এখানে টক্সিক হেভি মেটাল রয়েছে, যেগুলো বললাম ভারী যে মেটালগুলো রয়েছে যেগুলো পারমাণবিক সংখ্যা অনেক বেশি, পিরিয়ডিক টেবিলে অনেক পরে নাম আসছে, যেমন ধরুন নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, এগুলো কিন্তু টক্সিক। এদের নেচার, এদের যে প্রকৃতি সেটা হচ্ছে টক্সিক বা বিষাক্ত। এরা যদি
আপনার শরীরে প্রবেশ করে বা আপনি যদি এদের কনজাম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। যেমন ধরুন আপনার দেহে পয়জনিং হতে পারে, তাছাড়া আপনার রেসপিরেটরি অ্যাটাক হতে পারে, তারপরে আপনার গ্র্যাজুয়াল যে পয়জনিং, আমি যেটা একটু আগে বললাম, পয়জনিং কিন্তু খুব পরিমাণে হতে পারে। আপনারা সাধারণত কী জানেন, লেডের যে গুঁড়ো সেটা যদি শরীরের কোথাও ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু পয়জনিং হয়ে মারা যাওয়ার চান্স পর্যন্ত রয়েছে। লেড, তারপরে নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর। আপনারা জানেন বুলেটে কিন্তু হচ্ছে লেডের গুঁড়ো দেওয়া থাকে সেখানে, সেটা কিন্তু সেই জন্য বুলেট যদি কারোর দেহে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু তাকে যদি বার করা না হয় ঠিক মতো, সে কিন্তু এমনি সেপটিক হয়ে মারা যাবে। নেক্সট 2 নম্বর বলছে দেখুন রেডিয়েশান থেকে প্রচণ্ড ক্ষতি করে। নিউক্লিয়ার যে রেডিয়েশান এখান থেকে নির্গত হয়, সেখান থেকে আপনার ক্যান্সার, টিউমার এই টাইপের হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। এই যে ম্যাটেরিয়াল ফ্লাই অ্যাশ এর সংস্পর্শে আসলে ক্যান্সার, টিউমার এই টাইপের যে খুব কঠিন যে অসুখগুলো, সেগুলো হওয়ার চান্স কিন্তু খুব বেড়ে যায়। নেক্সট রয়েছে ওয়াটার পলিউশন। এটা নিয়ে আর বলার কিছু নেই। ওয়াটার পলিউশন করছে ফ্লাই অ্যাশ যখন, তো ওয়াটার পলিউশন বিভিন্ন রকম জল ঘটিত যে জীবাণুগুলো, সেগুলো আরও বেশি বৃদ্ধি পায়। আর যে এই জল যদি আপনি পান করেন, বা এই জল ধরুন কোনো আপনার গবাদি পশু পান করলো, সেক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে আপনার কন্ডিশান আরও খারাপ হয়ে যাবে। আপনার গবাদি পশু পান করলে, সেখান থেকে ধরুন আপনার বাড়িতে গরু পোষা হয়, তো সেখান থেকে সেই জলটা পান করলো, সেখান থেকে কিন্তু গরু থেকে যে দুধটা দেওয়া হয়, সেখান থেকে কিন্তু ছড়িয়ে যেতে পারে এইভাবে। এটা কিন্তু শুধুমাত্র এই যে পয়জনিং যে এলিমেন্টগুলো শুধুমাত্র কিন্তু একটা জেনারেশনেই থাকবে না, বা একটা প্রাণীর দেহে থাকবে না, এখান থেকে এটা কিন্তু ট্রান্সফার হয়। নেক্সট এফেক্টস অন এনভায়রনমেন্টে ডিরেক্টলি কী কী এফেক্ট পড়তে পারে দেখুন। এখানে ম্যানগ্রোভ কিন্তু আমাদের বায়োডাইভার্সিটির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এই ম্যানগ্রোভ এরিয়া সম্পূর্ণ ডিস্ট্রাক্ট করে দিতে পারে এই যে ফ্লাই অ্যাশ। এছাড়াও শস্য যে হ্রাস, সেটা কিন্তু এই ফ্লাই অ্যাশের জন্য অনেকটাই দায়ী। আর পলিউশন অফ গ্রাউন্ড ওয়াটার ইন দ্য রান অফ কচ্ছ। তো রান অফ কচ্ছ, গুজরাটের যে রান অফ কচ্ছ, এখানে সাধারণত দেখা যায় যে এখানে পলিউশন খুব বেশি দেখা যায়। গ্রাউন্ড ওয়াটারের যে পলিউশন সেটা খুব বেশি দেখা যায়, ফসল উৎপাদন কমে যায়। এছাড়াও ম্যানগ্রোভ এরিয়াকে পুরো সম্পূর্ণ ডিস্টার্ব করে দিতে পারে। তো এই হচ্ছে এর যে মেজর এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এবার আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে, প্রজেক্ট বোল্ড। খুব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রজেক্ট বোল্ড। এটা আমি প্রিভিয়াস ইয়ার্সে ইউপিএসসি প্রিলিমিনারিতে এই টাইপের কোশ্চেন দেখেছিলাম, কেভিআইসি নিয়ে প্রিভিয়াস ইয়ার্সে দেখেছি, তো সেহেতু আমি কারেন্ট অ্যাফেয়ার্স আনলাম। এই যে প্রজেক্ট লঞ্চ করা হয়েছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, অর্থাৎ কেভিআইসির দ্বারা। কেভিআইসি এর ফুল ফর্ম কি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। এই যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, এর দ্বারা প্রজেক্ট বোল্ড লঞ্চ করা হয়েছে রিসেন্টলি। কোথায়, ট্রাইবাল ভিলেজ নিকলা মান্ডুয়া ইন উদয়পুর রাজস্থান। তো আপনারা একটু লক্ষ্য করছেন, এই যে উদয়পুর রাজস্থান, এখানে কিন্তু মরুভূমি থাকে, মরুভূমি অঞ্চলেই কিন্তু এই যে প্রজেক্ট বোল্ড এটা লঞ্চ করা হবে। তো এই প্রজেক্ট বোল্ড এর মাধ্যমে 5000 স্যাম্পলিংস অফ স্পেশাল বাম্বু স্পেসিস। তো বাম্বু বা বাঁশ গাছের বিভিন্ন স্পেসিসের মধ্যে থেকে স্পেশাল যে স্পেসিস, সবচেয়ে ভালো যে গাছ বৃদ্ধি পায়, খুব দ্রুত যে গাছ বৃদ্ধি পায়, সেই বাম্বু গাছকে কিন্তু প্ল্যান্ট করা হবে। একটা মেজর অ্যামাউন্টে প্ল্যান্ট করা হবে, 5000 স্যাম্পল কিন্তু এখানে প্ল্যান করা হবে এই যে প্রজেক্ট বোল্ডের মাধ্যমে। আর কেভিআইসি হ্যাজ দাস ক্রিয়েটেড এ ওয়ার্ল্ড রেকর্ড অফ প্ল্যান্টিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ বাম্বু স্যাম্পলিংস অন এ সিঙ্গেল ডে অ্যাট ওয়ান লোকেশন। এবং কেভিআইসির নামে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যে একদিনে সর্বোচ্চ বাঁশ গাছ রোপণ করার জন্য। তো এই যে কেভিআইসির প্রজেক্ট বোল্ড, আমি একটু ডিটেলসে বলে দিই। এই যে প্রজেক্ট বোল্ড, এটা কিন্তু বাম্বু ওয়েসিস অন ল্যান্ড ইন ড্রট, অর্থাৎ যে সমস্ত এরিয়াতে মরুভূমি দেখা যায়, অথবা যে সমস্ত এরিয়াতে খরা দেখা যাচ্ছে ওয়েসিস, অর্থাৎ যে মরুভূমিকরণ হচ্ছে যে সমস্ত এরিয়াতে সেটা দেখা যাচ্ছে, সেই সমস্ত এরিয়াতে কিন্তু এই প্রজেক্ট বোল্ডের মাধ্যমে প্রচণ্ড পরিমাণে বাঁশ গাছ বসানো হবে। তার ফলে কি হবে, বাঁশ গাছকে কেন চুজ করা হলো, প্রথমে আমি এটা বলে দিই। বাঁশ গাছকে চুজ করা হয়েছে, তার কারণ হচ্ছে বাঁশ গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। আর যে এখানে বলছি দেখুন স্পেশাল স্পেসিস, বাম্বু স্পেশাল স্পেসিস দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু এটা আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং তুলনামূলক কম জল লাগবে এই বাঁশ গাছকে বৃদ্ধি পেতে। তো এই প্রজেক্ট বোল্ডের মাধ্যমে
ডেজার্টিফিকেশন আটকানোর জন্য যে সময় এরিয়ায় খরা দেখা যায় বা যেসব এরিয়ায় জলের অভাব দেখা যায় সেই সব এরিয়ায় ডেজার্টিফিকেশন বা মরুভূমিকরণ। এখন দেখা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের পক্ষে প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে যাচ্ছে, প্রতি বছরের তুলনায় প্রায় 10 বছরের 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাভারেজ যে টেম্পারেচার সেটা কিন্তু বেড়ে গেছে। তো সেটাকে মেনটেন করার জন্য ডেজার্টিফিকেশন আটকানো আমাদের খুব দরকার। কিন্তু মরুভূমি অঞ্চলে বা যেখানে খরা রয়েছে সেখানে তো অন্য কোনো ভালো গাছ বা অন্য কোনো বড় গাছ, যেমন ধরুন বট গাছ, এগুলো তো এখানে বসানো সম্ভব নয়। তো সেখানে যেগুলো বসানো সম্ভব আমাদের সেটাই চেষ্টা করতে হবে। তো প্রজেক্ট বোল্ডের মাধ্যমে বাম্বু বসানো হচ্ছে ডেজার্টিফিকেশন আটকানোর জন্য এবং সবুজীকরণ করার জন্য। দেখুন এটা লঞ্চ করা হয়েছে কাদের দ্বারা? খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন KVICর দ্বারা। The initiative has been launched as part of KVIC's খাদিস বাম্বুস ফেস্টিভ্যাল। তো এটা কিন্তু খাদি বাম্বু ফেস্টিভ্যাল একটি ফেস্টিভ্যাল হয় 75 বছরের ইন্ডিপেন্ডেন্স এটা সেলিব্রেট করার জন্য এবছর করা হয়েছে। আর আজাদি কা অমৃত মহোৎসব এটা উপলক্ষে 75 বছরের যে ইন্ডিপেন্ডেন্স সেটা সেলিব্রেট করার জন্য খাদি অ্যান্ড বাম্বু ফেস্টিভ্যাল এটা সেলিব্রেট করা হয়েছে এবারে KVICর দ্বারা। আর এর অবজেক্টিভ কী? অবজেক্টিভ বলছে দেখুন, টু ক্রিয়েট বাম্বু বেসড গ্রিন প্যাচেস ইন অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড ল্যান্ড জোনস। এখানে আপনাদের কনফিউশন হতে পারে অ্যারিড অথবা সেমি অ্যারিড কথাটার অর্থ কী। দেখুন, অ্যারিড কথার অর্থ হচ্ছে শুষ্ক, এবং সেমি অ্যারিড কথার অর্থ হচ্ছে অর্ধ শুষ্ক। অর্থাৎ যে সমস্ত এরিয়ায় শুষ্কতার পরিমাণ খুব বেশি সেই সমস্ত ল্যান্ড জোনে বাম্বু বেসড গ্রিন প্যাচেস তৈরি করার কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে, অর্থাৎ ডেজার্টিফিকেশন আটকানোর জন্য এবং সবুজীকরণ করার জন্যই কিন্তু এর অবজেক্টিভটা নেওয়া হয়েছে। আর টু রিডিউস ডেজার্টিফিকেশন প্রোভাইড লাইভলিহুড অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি রুরাল ইন্ডাস্ট্রি সাপোর্ট। তো যে সমস্ত রুরাল এরিয়ায় সাধারণত দেখা যায় যে ডেজার্টিফিকেশনের ফলে সেখানে গ্রামাঞ্চলের থেকে মানুষ শিফট করে যাচ্ছে অন্য রিজিয়নে, তো সেই সমস্ত এরিয়াতে আবার মানুষকে ফিরিয়ে আনার জন্য বা সেই সমস্ত এরিয়াতে, কারণ বর্তমানে দেখুন এখন পপুলেশন এত ইনক্রিজ করছে, খুব তাড়াতাড়ি আমরা চায়নাকে ক্রস করে যাব। তো সেই কন্ডিশনে দাঁড়িয়ে আমরা যদি কোনো ল্যান্ডকে নষ্ট করে ফেলি বা আমাদের ল্যান্ড যতটা কমে আসবে ততটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতি করে এবং শহরাঞ্চলে বা অন্যান্য এরিয়াতে কিন্তু জনঘনত্ব তুলনামূলক বেড়ে যাবে, আর সেটা কিন্তু এনভায়রনমেন্টের পক্ষেও তুলনামূলক অনেকটাই বেশি ক্ষতিকর। তো এই ছিল প্রজেক্ট বল এবং প্রজেক্ট বোল সম্পর্কিত জানলাম। এবার খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন সম্পর্কিত জেনে নেওয়া যাক। KVIC এ স্ট্যাটিউটরি বডি এস্টাবলিশ আন্ডার দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন অ্যাক্ট 1956। স্ট্যাটিউটরি বডি কথার অর্থ হচ্ছে বিধিবদ্ধ যে অর্গানাইজেশান। তো এই যে বিধিবদ্ধ অর্গানাইজেশন, আমি অন্য একদিন পলিটি লেকচার আলোচনা করবো স্ট্যাটিউটরি বডি কাকে বলে, কনস্টিটিউশনাল বডি কাকে বলে, অন্য একদিন আলোচনা করবো। তবে আজ জেনে নিন KVIC একটা স্ট্যাটিউটরি বডি, আর এটা এস্টাবলিশ হয় আন্ডার দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের এবং 1956 সালে এটা এস্টাবলিশ হয়। আর এখান থেকে এটা ইম্পর্ট্যান্ট, ইট ফাংশনস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। অর্থাৎ এই যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এটা MSME সেক্টরের মধ্যে পড়ে বা MSME এন্টারপ্রাইজের মধ্যে পড়ে। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এর মধ্যেই কিন্তু এই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি পড়ে যায়। দ্য KVIC is charged with the planning, promotion, organization and implementation of program for the development of khadi and other villages industries in the rural area in coordination with other agencies engaged in rural ডেভেলপমেন্ট whether necessary। তো এই যে KVIC যে সমস্ত গ্রামাঞ্চলে বিভিন্ন রকম প্ল্যানিং, প্রমোশন এগুলোর দরকার এবং সেই সমস্ত গ্রামাঞ্চলে কিন্তু এরা বিভিন্ন রকম স্কিম লঞ্চ করে, সেই স্কিম লঞ্চ করার মাধ্যমে সেখানে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এবং তারপরে রুরাল এরিয়াটাকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই উদ্দেশ্যে নিয়েও কিন্তু এই যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন তৈরি হয়েছিল। এবার নেক্সট দেখবো, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, US চাইল্ড সোলজার প্রিভেনশন অ্যাক্ট, ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। তো ইউপিএসসি মেন্সের জন্য এটা ইম্পর্টেন্ট হবে। তো দেখুন কনটেক্সটে বলছে, দেখুন US adds Pakistan along with 14 other countries to the list of the Child Soldiers Prevention Act। আপনি হয়তো রিসেন্টলি জানেন যে পাকিস্তান রিসেন্টলি ঘোষণা করেছে যে তার যে বাচ্চা সেখানকার বাচ্চারাও কিন্তু সোলজারে জয়েন করতে পারবে। তো এই জন্য US চাইল্ড সোলজার প্রিভেনশন অ্যাক্টের মাধ্যমে CSPA বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এরা কিন্তু পাকিস্তানকে আরও 14টি কান্ট্রির সাথে রেখে দিয়েছে চাইল্ড সোলজার্স প্রিভেনশন অ্যাক্টের মাধ্যমে। এই যে লিস্ট, এই লিস্টে কাদের রাখা হয়? যে সমস্ত কান্ট্রি তাদের বাচ্চাদের বা তাদের যে চিলড্রেন বলা ভুল একেবারে, আর টিনেজার্সদের যারা যে সমস্ত কান্ট্রি তাদের টিনেজার্সদের সোলজারে জয়েন করায় তাদেরকেই কিন্তু এই ক্যাটাগরিতে রাখা হচ্ছে। তো এখানে আর অন্যান্য যে কান্ট্রিগুলো
সেখানে দেখে নিন তুর্কি, আফগানিস্তান, মায়ানমার, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইরান, ইরাক, লিবিয়া, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, সাউথ সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই যে কান্ট্রিগুলো, তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে প্রিভেনশন একটা ইম্পর্টেন্ট, সেটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি। তার আগে আমরা জেনে নিই হু ইজ চাইল্ড সোলজার। চাইল্ড সোলজার কাকে বলা হয়? দ্য টার্ম চাইল্ড সোলজার মিনস এনি পার্সন। এখানে চাইল্ড সোলজার মানে এনি পার্সন যার বয়স 18 বছর হয়নি, তাদেরকে আমরা কিন্তু চাইল্ড সোলজারের মধ্যে কিন্তু রাখবো। সে যদি কোনো সিকিউরিটি ফোর্স, কোস্টগার্ড হতে পারে, আর্মি হতে পারে, নেভি হতে পারে, এয়ারফোর্স, যাই হোক না কেন, সে যদি কোনো রকম সিকিউরিটি ফোর্সের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা তাকে মানব চাইল্ড সোলজার, এবং তার বয়স যদি 18 বছর না হয়। নেক্সট, ইট অলসো মিনস দ্য পার্সন আন্ডার 15 ইয়ার্স অফ এজ হু হ্যাজ বিন ভলেন্টারিলি রিক্রুট ইন্টু গভর্নমেন্টাল আর্ম ফোর্স। আবার 15 বছর বয়স হয়নি যাদের, তার যদি কিছু দিনের জন্য হলেও যদি ভলেন্টারিলি যদি তাকে রিক্রুট করা হয় গভর্নমেন্টের দ্বারা আর্ম ফোর্সে বা পুলিশে অথবা অন্যান্য সিকিউরিটি ফোর্স, অথবা এনি পার্সন আন্ডার 18 ইয়ার্স অফ এজ হু হ্যাজ বিন রিক্রুট অর ইউজড ইন হোস্টিলিটিস বাই আর্ম ফোর্স ডিস্টিংক্ট ফর্ম অফ আর্ম ফোর্সেস অফ স্টেট, তবেও কিন্তু অর্থাৎ 15 বছরের নিচে হলে তাকে যদি কিছুদিনের জন্য আর্ম ফোর্সে একটা জায়গা দেওয়া হয়, বা 18 বছরের নিচে হলে আর্ম ফোর্সে জায়গা দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা তাকে চাইল্ড সোলজার মানব। এখানে কিন্তু সেই সমস্ত বাচ্চাদেরও মানা হচ্ছে বা সেই সমস্ত ব্যক্তিদেরও মানা হচ্ছে হু ইজ সার্ভিং ইন এনি ক্যাপাসিটি ইনক্লুডিং এ সাপোর্ট রোল সাচ কুক, পোর্টার, মেসেঞ্জার, মেডিক, গার্ড অ্যান্ড সেক্স স্লেভ। দেখুন, সোলজারদের মধ্যে শুধুমাত্র সোলজাররা তো যুদ্ধ করতে বিজি থাকে, এটা তো অ্যাকচুয়ালি ঠিক নয়। দেখুন, এখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের দরকার হয়, ইনক্লুডিং যেমন ধরুন সাপোর্ট রোল, ধরুন একটা প্রোডাক্ট সোলজারদের কাছে পৌঁছানো, সেটা একটা সাপোর্ট রোলের কাজ করছে, অথবা একটা কুক হিসেবে আর্মি বেস ক্যাম্পে কেউ ধরুন রান্না করছে, কোনো তার বয়স ধরুন 18 বছর হয়নি, অথবা সে ধরুন পোর্টারের কাজ করছে, মেসেঞ্জারের কাজ করছে, সে মেসেজ ডেলিভার করছে এক জায়গা থেকে আরেক জায়গা, তারপর মেডিকের কাজ করছে, গার্ডের কাজ করছে, অথবা সেক্স স্লেভ। আর এটা তো অবশ্যই আমাদের কনস্টিটিউশনে, আমাদের নয়, মানে সমস্ত যে ইউএন কনস্টিটিউশন সেটার দ্বারা বারণ করা হয়েছে, কিন্তু কে শুনে কার বারণ, যাই বলুক। তো এই রকম কাজ যারা করছে আর্মি বেস ক্যাম্প বা কোনো রকম সিকিউরিটি ফোর্সের মধ্যে থেকে, তাদেরকেও কিন্তু চাইল্ড সোলজার হিসেবে গণ্য করা হবে। তো চাইল্ড সোলজার এই ছিল নিউজ। তো নেক্সট রয়েছে ইস্তাম্বুল কনভেনশন অন ভায়োলেন্স এগেনস্ট ওমেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওমেন এম্পাওয়ারমেন্ট পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুর্কি রিসেন্টলি ছেড়ে দিয়েছে ইস্তানবুল কনভেনশন ভায়োলেন্স এগেনস্ট ওমেন। তো ওম্যানদের এগেনস্টে যে ভায়োলেন্স হয় তার বেসিসে যে ইস্তানবুল কনভেনশন ছিল সেটা থেকে তুর্কি কুইট করে গেছে। কেন? অন November 24, 2021 তুর্কি বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু রাটিফাই দ্য ইস্তানবুল কনভেনশন অ্যান্ড অন March 8, 2012 ইট ইনকর্পোরেটেড দ্য ইস্তানবুল কনভেনশন ইন্টু ডোমেস্টিক ল। এটা বাদ দিন, এই নিউজটা ইম্পর্টেন্ট। হোয়াই ইটস উইথড্রল ইজ বিং ক্রিটিসাইজ। তো তুর্কি এখান থেকে বেরিয়ে আসলো, তাকে কেন ক্রিটিসাইজ করা হচ্ছে? দেখুন, তার কারণ হচ্ছে, দেখুন তুর্কিতে ফেমিসাইড অর্থাৎ মহিলাদের যে হত্যা করা, এটা একটা ওয়ান ওয়ার্ড আপনি পেয়ে গেলেন, ফেমিসাইড। ওমেনকে যে হত্যা করা, ফেমিসাইড ভায়োলেন্স দেখা যাচ্ছে এখানে, যে সার্টেন অ্যামাউন্ট অফ রেট দেখা যাচ্ছে এই যে কান্ট্রিগুলোতে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন জেন্ডার গ্যাপ, এটা জেন্ডার গ্যাপ রিপোর্টে 133 নম্বর র্যাঙ্ক করছে তুর্কি 156টা কান্ট্রির মধ্যে। দ্য ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ রিপোর্ট 2021-এর মাধ্যমে তুর্কি র্যাঙ্ক করছে 133 156টা কান্ট্রির মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু তুর্কিতে মহিলাদের অবস্থা খুবই খারাপ। এখানে ফেমিসাইড প্রচণ্ড পরিমাণে দেখা যায়, সেক্সুয়াল ভায়োলেন্স প্রচণ্ড পরিমাণে দেখা যায়। এবং এই কন্ডিশনে থেকে এই যে ইস্তানবুল কনভেনশনের মধ্যে যদি তুর্কি থাকে, তাহলে কিন্তু তাকে অনেক কিছু স্কিম ইমপ্লিমেন্ট করতে হবে, অনেক কিছু স্টেপ তাদেরকে নিতে হবে ওমেন এম্পাওয়ারমেন্টকে বেস করে। কিন্তু তুর্কি সেটা চাইছে না, তো সেই জন্য তুর্কি কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে। অ্যাকর্ডিং টু ইউএন ওমেন ডেটা, 38% women in Turkey face violence from a partner in their lifetime। অর্থাৎ তার যে পার্টনার, সে তার হাজব্যান্ডের কাছ থেকে 38% যে তুর্কিশ ওমেন রয়েছে তারা কিন্তু ভায়োলেন্স ফেস করে। আর এটা ইউএন ওমেন ডেটা কিন্তু পাবলিশ করছে। আর তুর্কির গভর্নমেন্ট ডাজ নট মেনটেন এনি অফিসিয়াল রেকর্ড অন ফেমিসাইড। আর ফেমিসাইডের জন্য কিন্তু তুর্কির যে অফিসিয়াল বা তুর্কির যে গভর্নমেন্ট কোনো রকম ডেটা কিন্তু নিজেদের কাছে স্টোর রাখে না, যাতে এই যে প্রবলেমটাকে, এই যে ওমেন এগেন্স্ট ভায়োলেন্স, এটাকে প্রিভেন্ট করা যেতে পারে। তো এই জন্যই কিন্তু তুর্কিকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এবার দেখব কেন তুর্কি এখান থেকে উইথড্র করে গেল। আমি একটু আগেই বললাম, স্পেশালি রিসেন্ট যে
কারণগুলো ছিল সেটা হলো এই কনভেনশন ডিমান্ড করে একটা ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার যেখানে ওমেনদের ওপর কোনো রকম ভায়োলেন্স হবে না, এবং সেটা প্রমোট করবে, ডিভোর্স প্রমোট করবে এবং এনকারেজ করবে LGBTQ। এবং তুর্কি দেখুন সোসাইটিতে LGBT আপনারা জানেন লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এদেরকে সোসাইটি অ্যাকসেপ্ট করবে। কিন্তু তুর্কি একটা অর্থোডক্স সোসাইটি, বা তুর্কির যে কান্ট্রি সেটাকে একটা অর্থোডক্স মানে গোড়া একটা সোসাইটি। তো সেখানে থেকে কিন্তু তারা মেনে নিতে চাইছে না যে একটি ফ্যামিলি স্ট্রাকচার থাকবে যেখানে তারা ডিভোর্সকে প্রমোট করবে, যেখানে তারা এনকারেজ করবে LGBT সোসাইটিতে। তো এগুলো কিন্তু তুর্কি চাইছে না। তো ফার্স্ট অফ অল তুর্কি এই কারণে কিন্তু এখান থেকে বেরিয়ে আসলো। বিসাইড এর পাশাপাশি এটা কিন্তু বলা হচ্ছে ইট হ্যাজ এনাফ লোকাল লস টু প্রোটেক্ট ওম্যানস রাইট, এবং এরা নিজেদের পক্ষে যুক্তি খাড়া করছে যে তুর্কির কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোকাল ল রয়েছে ওমেন্স রাইটকে প্রোটেক্ট করার জন্য, মহিলাদের যে অধিকার সেটাকে প্রোটেক্ট করার জন্য তুর্কির কাছে একটা নির্দিষ্ট ল রয়েছে। বুঝতেই পারছেন এইসব পয়েন্টগুলোকে ওরা মেনে নিচ্ছে না, কিন্তু ওরা আবার বলছে নিজেদের কাছে নির্দিষ্ট লোকাল ল রয়েছে মহিলাদের রাইটকে প্রোটেক্ট করার জন্য। তো এই কারণে তুর্কি এখান থেকে কুইট করে গেল। আর হোয়াট ইজ দ্য ইস্তানবুল কনভেনশন, এটা একটু দেখে নিন। ইট ইজ অলসো কল্ড দ্য কাউন্সিল অফ ইউরোপ কনভেনশন অন প্রিভেন্টিং অ্যান্ড কম্ব্যাটিং ভায়োলেন্স এগেনস্ট ওম্যান অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স। তো সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্স এবং ভায়োলেন্স এগেনস্ট ওম্যান এটাকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু এই যে ইস্তানবুল কনভেনশন এটা চালু করা হয়েছিল। এই যে ট্রিটি ওয়ার্ল্ড ফার্স্ট বাইন্ডিং ইনস্ট্রুমেন্ট ছিল, এটা পৃথিবীর প্রথম বাইন্ডিং ইনস্ট্রুমেন্ট ছিল টু প্রিভেন্ট এবং ট্যাকেল করার জন্য ভায়োলেন্স এগেনস্ট ওমেন। ওমেনদের ভায়োলেন্সকে ট্যাকেল করার জন্য বা ওমেনদের ভায়োলেন্সটাকে কমানোর জন্য, ওমেন এগেনস্ট ভায়োলেন্সটা কমানোর জন্য এখানে কিন্তু এই যে ট্রিটিটা এটা ফার্স্ট বাইন্ডিং ইনস্ট্রুমেন্ট ছিল। আর ইট ইজ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ লিগাল ফ্রেমওয়ার্ক দ্যাট এক্সিস্ট টু ট্যাকেল ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড গার্লস, কভারিং ডোমেস্টিক ভায়োলেন্স, রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট, ফিমেল জেনিটাল মিউটিলেশন, সো কল্ড অনার বেসড ভায়োলেন্স, অনার কিলিং যেটাকে বলা হয়, ফোর্স ম্যারেজ, এগুলোকে কিন্তু প্রিভেন্ট করার জন্যই এই যে ইস্তানবুল কনভেনশন এটা চালু করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট ইউপিএসসি মেন্সের পার্সপেক্টিভ থেকে, এটা জিএস পেপার 1-এর যে ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সোসাইটির পার্সপেক্টিভ থেকে এটা ইম্পর্টেন্ট, ভায়োলেন্স এগেনস্ট ওম্যান এই পার্সপেক্টিভ থেকে বা ওমেন এম্পাওয়ারমেন্ট। নেক্সট রয়েছে ড্রাফট অ্যান্টি ট্রাফিকিং বিল। ড্রাফট অ্যান্টি ট্রাফিকিং বিল অলরেডি 27 মিনিটের ভিডিও হয়ে গেছে, তবে আর 3 মিনিটের মধ্যে চেষ্টা করছি কমপ্লিট করার। তো মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার কিন্তু রিসেন্টলি ইনভাইট করেছে সাজেশন অ্যান্ড কমেন্টস ফর ইটস ট্রাফিকিং ইন পার্সন প্রিভেনশন কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিল 2021। সেটা বাদ দিন, এটা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। তো এখানে কি বলা হচ্ছে, এখানে কনস্টিটিউশনাল যে লেজিসলেটিভ প্রভিশন সেটা আনার জন্যই আমি আনলাম। তো দেখুন আমাদের আর্টিকেল 23 এবং 24 কিন্তু আমাদের এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে কিন্তু ফান্ডামেন্টাল রাইট রয়েছে। তো এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অ্যান্টি ট্রাফিকিং রয়েছে কত নম্বরে, আর্টিকেল 23(1). আর্টিকেল 23(1 বলছে অ্যান্টি ট্রাফিকিং দ্য ইমোরাল ট্রাফিক অ্যাক্ট 1956 এটা বলছে। আবার এছাড়াও অ্যান্টি ট্রাফিক বা হিউম্যান বিংকে কোনো রকম ট্রাফিকিং বা বিক্রি করা যাবে না, এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 23-তে বলছে। এটা আমাদের কনস্টিটিউশন থেকে সম্পূর্ণ ছোট্ট করে আলোচনা করার জন্য এটা আমি বললাম। তো নেক্সট রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল অফ চিফ মিনিস্টার। রিমুভাল এবং অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ মিনিস্টার সম্পর্কে বলা হচ্ছে। তো কনটেক্সট এখানে 6 মান্থ উইন্ডো দেওয়া হয়েছে। দেখুন কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম যে আমাদের সিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ভোটে অ্যাকচুয়ালি জেতেননি। তো সেখানে তিনি কীভাবে সিএম হলেন, 6 মাসের মধ্যে তাকে অবশ্যই জিততে হবে, যে কোনো একটি পজিশন থেকে তাকে অবশ্যই সদস্য হতে হবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য হতে হবে। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ সিএম দেওয়া রয়েছে। রিসেন্টলি নিউজে রয়েছে তীরথ সিং রাওয়াত তিনি রিজাইন করেছেন। তার জায়গায় পুষ্কর, আমার যতদূর মনে পড়ছে ফার্স্ট নাম পুষ্কর, তারপরটা আমার আপাতত খেয়াল নেই, তবে আপনারা জানলে বলে দেবেন যে উত্তরাখণ্ডের রিসেন্ট যে সিএম হয়েছেন তার জায়গায় পুষ্কর এসেছেন। তো এখানে সিএম অ্যাপয়েন্ট হন গভর্নরের দ্বারা। এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ সিএমটা ইম্পর্টেন্ট, তিনি অ্যাপয়েন্ট হন গভর্নরের দ্বারা এবং 164 নম্বর কনস্টিটিউশনের দ্বারা কিন্তু আর্টিকেলের দ্বারা তিনি কাউন্সিল অফ মিনিস্টার উইথ দ্য চিফ মিনিস্টার অ্যাট ইটস হ্যান্ড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নর। গভর্নরের অ্যাডভাইসে কিন্তু তিনি কাউন্সিল অফ স্টেটস তিনি তৈরি করেন। এছাড়া বাকিগুলো আপনারা দেখে নিতে পারেন। হু ক্যান বি চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার তো সাধারণত যে পার্টি জিতে যায় তার থেকে একজন হন, তার যে লিডার তিনি হন। যদি সেখান থেকে না হন, গভর্নর নির্দিষ্ট করে তৈরি করতে পারেন কাউকে।
তবে তাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলির একজন মেম্বার হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অথবা যদি কোনো পার্টি ভোটে না যেতে সেক্ষেত্রে কিন্তু গভর্নর দুটো পার্টিকেই অফার দেবে যে আপনি আসুন। তো যে পার্টি নিজেকে প্রুভ করতে পারবে যে আমার কাছে মেজরিটি রয়েছে, সেই পার্টির যে লিডার সেই কিন্তু চিফ মিনিস্টার হবে। আর তার টেনিওর কথা অ্যাকচুয়ালি বলা হয়, কথার কথা বলা হয় যে চিফ মিনিস্টারের টেনিওর গভর্নরের হাতে থাকে, গভর্নরের প্লেজারের ওপর, কিন্তু গভর্নর কিন্তু কোনো চিফ মিনিস্টারকে কোনো রকমভাবে তাড়াতে পারে না অ্যাকচুয়ালি, যতদিন না পর্যন্ত সেই চিফ মিনিস্টার কোনো রকম খুব দামি করাপশানের সঙ্গে, করাপশান আবার দামি, তো খুব ভারী কোনো রকম করাপশানের সাথে যুক্ত হয়ে না পড়ে, অথবা সেই চিফ মিনিস্টার করাপশানের সাথে যুক্ত হয়ে পড়লেও কিছু করার থাকে না গভর্নরের, কিন্তু সেই চিফ মিনিস্টার তার যে টেনিওর 5 বছর সাধারণত, তার যে একটা সেশন যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত সে হেরে যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু সেই টেনিওর তাকে দেয়া হয়। আর এখানে আর্লি লাইফ কন্ট্রিবিউশন সম্পর্কে বলা রয়েছে, বর্ন ইন কলকাতা অন জানুয়ারি 12, 1863 সালে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলা হয়েছে 4 জুলাই স্বামী বিবেকানন্দের ডেথ অ্যানিভার্সারি ছিল। এখানে তার আগের নামটা জেনে রাখুন, নরেন্দ্রনাথ দত্ত, তার প্রি মনাস্টিক লাইফ, আর তার জন্ম 12ই জানুয়ারি 1863, আর 12ই জানুয়ারি ইউথ ডে পালন করা হয়। এখানে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন তিনি, ভেরি ইম্পর্টেন্ট, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। আর এখান থেকে ইম্পর্টেন্ট রামকৃষ্ণ মিশনটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে বেলুড় মঠ, তিনি কিন্তু বেলুড় মঠ এস্টাবলিশ করেন, হুইচ বিকাম ইজ পার্মানেন্ট অ্যাবর্ড। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রচুর বড় হয়ে গেল ভিডিওটা, তো নেক্সট দিন চেষ্টা করবো আর একটু ছোটো করার, কিন্তু আজকে প্রচুর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। শুধুমাত্র আমি তো একটি সাইট থেকে আজকে আলোচনা করেছি, দ্য হিন্দু থেকে নিউজগুলো দেখে নিয়ে তারপর ইনসাইট আইএস থেকে সেই ডেটাগুলো কালেক্ট করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেইলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ডেইলি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।